হোক, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে হোক, সেটি প্রমাণিত। আজকে তারা এই ধরনের কথাবার্তা বলছে, বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞার বিষয়ে, সার্বিক বিষয়ে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে তারা যে ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি করছে, এটি আমরা যেটি বলতে চাই, এই ধরনের ফ্যাসিস্টের লাঠিয়াল বাহিনীর ভূমিকা পালন করা, কিংবা আরো যদি অন্যভাবে বলি, এই যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এখান থেকে নিজের সুযোগ সুবিধা হস্তগত করা, এটি তাদের মৌলিক কথা। তো বিএনপির উদ্দেশ্যে বা বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে কি? আমি তো স্বাভাবিকভাবেই ছাত্র রাজনীতির পরিধির মধ্যে নিজেকে, যেহেতু সাংগঠনিক দায়িত্বে রয়েছে, সেটির মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে, জনগণের নির্বাচিত নেতৃত্ব নিশ্চিত করার প্রশ্নে যে বৃহত্তর ঐক্যমত্য তৈরি করা প্রয়োজন, সেটি অবশ্যই ধাপে ধাপে তৈরি হবে। বর্তমানে আমরা দেখেছি একটি অপশক্তির রাইজ, বিশেষ করে ধর্মীয় মৌলবাদ শক্তির একটি উত্থানের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। এর কারণ হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়া বিভিন্ন ক্ষেত্রে গত 15 বছরে ফেইলার হয়েছে বা বিফল হয়েছে আওয়ামী লীগ সরকার বলে অনেকেই মনে করেন, এবং অনেকেই মনে করেন যে বিএনপির উপরে খড়গ নামিয়ে আনা হয়েছিল। এই বিষয়গুলো বর্তমানে এই মৌলবাদী শক্তি উত্থানের একটি কারণ বলে অনেকেই মনে করে। তুমি সেই বিষয়টাকে কিভাবে দেখো? আমি যেটি মনে করি সেটি, এবং যেটির ব্যাপারে আন্তর্জাতিকভাবেও জাতীয়ভাবে অনেক ক্ষেত্রে মতৈক্য রয়েছে, সেটি হচ্ছে যে শেখ হাসিনা সরকার সাফল্যের সঙ্গে, বিশেষ করে সন্ত্রাসবাদ, মৌলবাদী সন্ত্রাস, এই বিষয়গুলো আমরা মোকাবেলা করতে পেরেছি। হলিয়াটিজানের ঘটনার পরবর্তী সময় কিংবা গোটা বিশ্বব্যাপী যে ধরনের মৌলবাদী সন্ত্রাস নতুন করে মাথা চাড়া দিচ্ছিল, রাষ্ট্রীয়ভাবে প্রতিক্রিয়াশীল রাজনীতি চাপিয়ে দেওয়ার বাস্তবতা তৈরি হচ্ছিল, আমরা মনে করি যে বৈশ্বিকভাবে আমরা বাংলাদেশ সন্ত্রাসবাদ মোকাবেলা করার ক্ষেত্রে একটি সাফল্য অর্জন করেছিল, এবং পৃথিবীর অন্যান্য দেশের বাস্তবতা যদি আমরা দেখি, যে গোটা পৃথিবীর সামনে বাংলাদেশ একটি উদাহরণ তৈরি করছিল, যে বিশেষ করে ধর্মীয় সন্ত্রাসকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি। আর যেটি আপনি বলছেন সেটি হচ্ছে, আমি মনে করি বাংলাদেশে তো স্বাভাবিকভাবেই এই পশ্চাৎপদ রাজনীতি, মৌলবাদী রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতিকে পৃষ্ঠপোষকতা দেওয়া, সেটি পলিটিক্যাল শেল্টার হোক, নানাভাবে হোক, সেটি তো ঘটছে। এবং এটির পেছনে শুধুমাত্র রাজনীতি নয়, আমাদের যে সাংস্কৃতিক দিক রয়েছে, সাংস্কৃতিক সক্রিয়তা বা সাংস্কৃতিক আন্দোলনটি কতটুকু জোরদার, এই প্রশ্নগুলো আসলে জড়িত রয়েছে। সার্বিকভাবে আমাদের সামাজিক এবং রাজনৈতিক কিছু দুর্বলতা বিচ্যুতি রয়েছে, সেটি আমি স্বীকার করব। তাহলে কি আওয়ামী লীগের গত 15 বছরে আওয়ামী লীগের সরি বলার কি কোনো কারণ আছে? দেখুন, এটি তো আমি ছাত্র বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা মনে করি যে একজন তরুণ হিসেবে যদি আমরা মনে করতে চাই, সন্ত্রাসবাদ নিরসনে বাংলাদেশ আওয়ামী লীগ সাফল্যের পরিচয় দিয়েছে। তরুণদের স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে সেটি কর্মসংস্থান হোক, সেটি সফলতা বিফলতা কিছু কি আওয়ামী লীগ বলবে? ছাত্রলীগ কি বলবে যে তাদের বিফলতা 15 বছরে আছে? একটি রাজনৈতিক দল, পৃথিবীর সকল রাজনৈতিক দল যারা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে ক্ষমতায় আসীন হয়, কাউকে তো 100% বলার সুযোগ নেই। তো স্বাভাবিকভাবেই একটি রাজনৈতিক দলের অধিকাংশ সাফল্য নিয়েই কিন্তু জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে নির্বাচিত হয়ে আসে। বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, একজন তরুণ হিসেবে আমি যেটি মনে করি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের সেটি অর্থনৈতিক প্রবৃদ্ধি হোক, সেটি অবকাঠামোগত উন্নয়ন হোক, এবং একই সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতা তৈরি করা হোক, এবং বাংলাদেশের জনগণের জীবন মানে অভাবনীয় পরিবর্তন নিয়ে আসা হোক, বাংলাদেশের মানুষের সেটি যে বিভিন্ন সূচক, যেটির মাধ্যমে এমডিজি এসডিজি সূচকগুলো রয়েছে, প্রত্যেকটিতে বাংলাদেশ আওয়ামী লীগ সাফল্যের পরিচয় দিয়েছে। এবং এমডিজি এসডিজি সূচকগুলো পূরণ করার ক্ষেত্রে গোটা পৃথিবীতেই কিন্তু গণতান্ত্রিক বিশ্বের একমাত্র নেতা ছিলেন শেখ হাসিনা, যিনি এমডিজি এসডিজির সকল সূচকগুলো। সেটা আমি শুনেছি, কিন্তু কথা হচ্ছে কোনো বিফলতা বা যার জন্য আওয়ামী লীগের সরি বলা উচিত, এমন কিছু কি আছে বলে তুমি মনে করো? দেখুন, আমি তো বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগ, আমি যেটি মনে করি, বাংলাদেশের জনগণের প্রাণের দল। বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে, এবং বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে আরো বহু আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব। আচ্ছা, হ্যাঁ, আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে, বিশেষ করে ছাত্রলীগের অনেকেই রিকোয়েস্ট করেছে তোমাকে বলতে যে তারা অনেক একটি দুঃসময়ের ভিতর দিয়ে যাচ্ছে, তোমার তাদের প্রতি কোনো দিক নির্দেশনামূলক কিছু বলার আছে কিনা? আমাদের বাংলাদেশ ছাত্রলীগের গোটা দেশব্যাপী যারা নেতাকর্মী রয়েছে, আজকে ক্লাস পরীক্ষায় কেউ অংশগ্রহণ করতে পারছে না, সবাই কোনো না কোনো মামলার আসামি, হয়তো কারাগারে রয়েছে, নিজের বাড়িতেও থাকার সুযোগ নেই, এবং সবাই কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং প্রত্যেকটা মুহূর্তেই মৃত্যুর আতঙ্ক, হামলার আতঙ্ক, মামলার আতঙ্ক, এটির মধ্যেই ছাত্রলীগের নেতাকর্মীদেরকে কিন্তু যেতে হচ্ছে। এবং আমরা জানি যে ছাত্রলীগের নেতাকর্মীরাই প্রতিকূল পরিস্থিতিতে সাহসিকতার পরিচয় দিচ্ছে, লড়াই করছে, এবং ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের ব্যক্তিগত প্রয়োজন, অপ্রয়োজন সবকিছু ভুলে গিয়ে সবচেয়ে জরুরি যেটি বিষয়, সেটি গণতন্ত্র পুনরুদ্ধার করা,
নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ পরিচালনার বিধানের ধারাবাহিকতা নিশ্চিত করা, সাংবিধানিক শাসন নিশ্চিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা তাহলে কি আমরা বলতে পারি যে তারা ফার্দার ডাইরেকশন পাবে, তার জন্য অপেক্ষা থাকা উচিত? না, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী কিন্তু কারো অপেক্ষায় থাকেনি। বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক কাঠামো কিংবা কোনো কিছু বলবে সেটি নয়। যখন থেকেই এই 5ই আগস্ট পরবর্তী সময়ের পর থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু রুখে দাঁড়িয়েছে, সংগ্রাম করেছে, ঐক্যবদ্ধ হয়েছে। জেলের ভিতরে কেউ জয় বাংলা স্লোগান দিয়েছে, পরীক্ষা কেন্দ্র থেকে ছেলে মেয়েদের নিয়ে গেছে, সেখানেও তারা প্রতিবাদ করেছে। এখনো তারা কখনো পুলিশ, কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন লেলিয়ে দিচ্ছে, কখনো তারা নিজেদের ভাড়াটা যে লাঠিয়াল বাহিনী রয়েছে তাদেরকে তারা লেলিয়ে দিচ্ছে, বাড়িতে হামলা চালাচ্ছে এবং সরাসরি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে হত্যা করার হুমকি দিচ্ছে। ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু তাদের মৃত্যুর পরোয়ানাকে ছাত্রলীগের কর্মীরা পরোয়া করেনি। আমাদের ভুল রয়েছে, আমাদের ব্যর্থতা রয়েছে, নেতৃত্বের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু ছাত্রলীগের কর্মীরা এই দেশকে ভালোবেসে, গণতন্ত্রকে ভালোবেসে, দেশরত্ন শেখ হাসিনাকে ভালোবেসে, বঙ্গবন্ধুর অঙ্গীকারকে স্মরণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সংগঠনের পতাকাকে সবসময় ঊর্ধ্বে তুলে রেখেছে এবং দেশকে ভালোবেসে গণতন্ত্র সংগ্রাম সফল করবে বলে মনে করি। আমরা একেবারে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আরো দুই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়ে গেছে। একটি প্রশ্ন হচ্ছে, আমরা বিভিন্ন সময় শেখ হাসিনার বিভিন্ন অডিও ফাঁস হতে দেখছি, এটা কি ফাঁস হচ্ছে নাকি প্রচার করছে, নাকি এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো ব্যাপার আছে? অনেক রকমের কথা এখানে আসছে, যেমন ট্রাম্পের ইস্যুতে এসছে। সবকিছু মিলে এই ঘটনাগুলো কি ঘটছে? হোয়াট ডু ইউ থিংক? এখন প্রথম কথা হচ্ছে যে কিছুর ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে কিন্তু বিষয়টি খোলাসা করা হয়েছে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে সর্বশেষে, যে বর্তমানে বাংলাদেশের রাজনীতি যেদিকে যাচ্ছে, যেদিকে এগুচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ঐক্যবদ্ধভাবে অনেক ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে তারা নিজেদের ভিতরে গন্ডগোল হচ্ছে। যেমন আমরা ছাত্র দলের বিভিন্ন সংগঠনের ভিতরে আভ্যন্তরীণ আমরা মারামারি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, চাঁদাবাজিও হচ্ছে বিভিন্ন জায়গায়, এটাও সত্য। তবে বিভিন্ন বিষয় উঠে আসছে, যেমন সিন্ডিকেটের কথা আসছে, যে বর্তমান দ্রব্যমূল্যের বৃদ্ধির অনেক কারণ হচ্ছে যে এখানে আওয়ামী লীগের একটা সিন্ডিকেট আসলে এখনো বসে আছে। তুমি কি মনে করো যেখানে আওয়ামী লীগরা বলছেন একদিকে যে তারা নিজের আক্রমণের মুখে আছেন, সেখানে তারা এখনো সিন্ডিকেট পরিচালনা করেন কোনোভাবে? এটি তো প্রশ্নই আসে না। এটি বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করে না। এই ধরনের হাস্যকর কথাবার্তা বলে তারা আসলে বাংলাদেশের জনগণকে নিয়ে তামাশা করছে বলে আমরা মনে করি। জনগণের যে দুর্ভোগ আজকে যে পর্যায়ে পৌঁছেছে, সেটি শুধুমাত্র দ্রব্যমূল্যের বিষয়টি তো একটি দিক। সার্বিকভাবে বাংলাদেশের মানুষের জনগণের জীবন নিয়ে, নিরাপত্তা নিয়ে, মর্যাদা নিয়ে যে ধরনের ছিনিমিনি খেলা হচ্ছে, আপনি যদি সরাসরি দেখেন যে ছেলে মেয়েদের, আমরা যেহেতু স্টুডেন্ট অ্যাক্টিভিজমের সঙ্গে সম্পৃক্ত রয়েছে, এই 5 আগস্ট পরবর্তী যারা জবরদখল করে ক্ষমতায় এসেছে, একটি জব সার্কুলার পর্যন্ত তারা দিতে পারেনি। এই জব সার্কুলারকে কেন্দ্র করে, এই জব সার্কুলারের উপর ভিত্তি করে একটি কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা, ছেলেমেয়েরা কর্মসংস্থান চায়, চাকরির নিশ্চয়তা চায়। সরকারি চাকরির কোনো সুযোগ তারা নেই, বরং এর আগে সরকারি চাকরিতে অংশগ্রহণের যে সুযোগ বাংলাদেশের ছেলে মেয়েদের ছিল, আজকে সেই সুযোগটি কিন্তু সীমিত করা হয়েছে। একদিকে বয়স বাড়ানোর তারা মূলা ঝুলিয়েছে, আরেক দিকে কতবার অংশগ্রহণ করতে পারবে সেটির এক ধরনের তারা কিন্তু এক ধরনের প্রেমবন্দি করে রেখেছে। এর বাইরে বেসরকারি খাতে বাংলাদেশের ছেলে মেয়েদের যে চাকরির সুযোগ ছিল, বেসরকারি খাতকে কিন্তু পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, কলকারখানা, পরিবেশ, নিরাপত্তা কোনো কিছুই কিন্তু আজকে নেই। এবং বাংলাদেশের মানুষের সামাজিক নিরাপত্তা খাতের আওতায় বাংলাদেশের যে কয়েক কোটি মানুষ ছিল, যারা হয়তো বার্ধক্য ভাতার আওতায়, যারা হয়তো প্রতিবন্ধী ভাতার আওতায়, যারা হয়তো বিধবা ভাতার আওতায়, যারা হয়তো নারীদের জন্য বিভিন্ন প্রণোদনামূলক ভাতার আওতায়, যারা হয়তো গৃহহীনদের জন্য আশ্রয়ের যে ব্যবস্থাপনার আওতায় ছিল, সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আওতায় যারা ছিল, সবাই কিন্তু আজকে এই সোশ্যাল সেফটি নেটওয়ার্ক থেকে তাদেরকে বাইরে ঠেলে দেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা নেই, বাংলাদেশের মানুষের কোনো মর্যাদা এই সরকার প্রদান করছে। আমরা একটু পেছনে আসি, ছাত্র রাজনীতির বিষয়টা, সেটা হচ্ছে বিভিন্ন কথা আসে, যেমন বিভিন্ন শিবিরের কর্মীরা, হিজবুত তাহরীরের কর্মীরা, এরা বিভিন্ন ভাবে ছাত্রলীগ পেনেট্রেট করেছে। তুমি কি মনে করো এখানে পদ বাণিজ্যের কারণে এই বিষয়গুলো ঘটেছে অনেক ক্ষেত্রে ছাত্রলীগের ভিতরে? না, পদ বাণিজ্যের বিষয়টি নয়। আমি যেটি মনে করি সেটি হচ্ছে যে পদ বাণিজ্য হয়নি, তাহলে কোনোভাবে এটি আমাদের দুর্বলতা রয়েছে। আমাদের দুর্বলতা অবশ্যই রয়েছে, কারণ সেটি হচ্ছে যে ছাত্রলীগ বা মূলধারার অপরাপর ছাত্র সংগঠনগুলো যারা রয়েছে, আমাদের ক্যারেক্টারটি হচ্ছে পাবলিক ক্যারেক্টার। আমরা গণমুখী ছাত্র সংগঠন, সেটি আমাদের ডোরটি সবসময় ওপেন থাকে। স্ক্রিনিংটা আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা ছাত্রলীগের কর্মকাণ্ডে ইনক্লুড করি এবং সেটির মাধ্যমে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করি। বাংলাদেশ ছাত্রলীগ বা অপরাপর বামপন্থী ছাত্র সংগঠন হোক বা ছাত্রদল হোক, তাদের তো এমন কোনো কর্মকৌশল নেই যে অন্য সংগঠনের অভ্যন্তরে প্রবেশ করিয়ে
তারা কোনো ধরনের রাজনৈতিক স্বার্থসিদ্ধি হাসিল করবে। সেখানে ছাত্র শিবিরের যে সাংগঠনিক লক্ষ্য রয়েছে, সেই সাংগঠনিক লক্ষ্যের মধ্যেই রয়েছে তারা, সেটি ছাত্রলীগ হোক, সেটি ছাত্রদল হোক, সেটি বামপন্থী ছাত্র সংগঠন হোক, সেটি সাংস্কৃতিক সংগঠন হোক, সেটির মাধ্যমে তারা অনুপ্রবেশ করাবে, অনুপ্রবেশ করে তারা নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবে এবং একই সঙ্গে বিভিন্ন ধরনের অপকর্মগুলো ঘটিয়ে সেটির দায় সেই রাজনৈতিক সংগঠনের উপর চাপিয়ে দেওয়া, সেই প্রচেষ্টাটা কিন্তু রয়েছে। তো এই কারণেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে এবং আমি মনে করি যে এখানে এই ঘটনা থেমে থাকবে না। ছাত্র শিবির কিংবা অপরাপর মৌলবাদী সংগঠনগুলোর যে কৌশল রয়েছে, এই কৌশল তারা বর্তমানেও ধারাবাহিকতা ধরে রাখবে বলে মনে করি। আচ্ছা, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে ডক্টর ইউনূস উনি পরোক্ষভাবে সাবধান করেছেন ভারতকে। উনি বলেছেন শেখ হাসিনাকে যদি হস্তান্তর করা না হয় তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। এই বিষয়টিকে তুমি কিভাবে দেখছো? আমরা মনে করি যে প্রথম, এই সরকারের তো জনগণের কাছে কোনো ভিত্তি নেই এবং আন্তর্জাতিক ভাবেও এই সরকারের কোনো গ্রহণযোগ্যতা থাকবে বলে আমরা মনে করি না। কারণ স্বাভাবিকভাবেই এই চিফ অ্যাডভাইজার পদ কে নির্বাচিত করেছে, পার্লামেন্ট নির্বাচিত করেছে কিনা, সাংবিধানিক বৈধতা আছে কিনা, এই বৈধতার প্রশ্নটি তো আইনগত ভাবেও যদি বলি, আন্তর্জাতিক রাজনীতির দৃষ্টিকোণ থেকে যদি বলি, ডিপ্লোমেসির জায়গা থেকে যদি বলি, তো এই সরকার তো সবসময় বৈধতা নিয়ে একটা সংকটের মধ্যেই রয়েছে, যেটি কোনো দিক থেকে আসলে আপনাকে এই সরকারকে বৈধ বলার কোনো সুযোগ নেই। তো সে কারণে তো এই সরকারের পায়ের নিচে তো মাটি স্বাভাবিকভাবেই নেই, যে কারণেই তারা কিন্তু আজকে এবং একটি রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যে ধরনের আন্তর্জাতিক কূটনীতির আশ্রয়ের প্রয়োজন হয়, সেটিও কিন্তু নেই। সেটিও কিন্তু এই সরকারের সেই দক্ষতা, সেই প্রজ্ঞা, সেই বিবেচনাবোধ কোনো কিছু কিন্তু নেই। তো স্বাভাবিকভাবেই এক ধরনের ব্যানানা রিপাবলিক তৈরি করেছে, তারা এক ধরনের পাপেট গভর্নমেন্টের মতো দায়িত্ব পালন করছে এবং ষড়যন্ত্র, দেশি ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে বিভিন্ন ধরনের যারা তারা যাদের সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদের সহযোগিতা তারা নিয়েছে এবং এটির মাধ্যমে তারা এক ধরনের ক্ষমতা জবরদখল করে রয়েছে এবং তারা জানে যে তাদের দেশীয় গ্রহণযোগ্যতা নেই, তারা জানে যে তাদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নেই এবং সেটি জানে বলেই তারা অনেক আগে থেকে এই ধরনের বিভ্রান্তিমূলক অবস্থা করার চেষ্টা করছে। সর্বশেষ তোমার কাছে রিকোয়েস্ট, যেহেতু 2 মিনিট বাকি আছে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ছাত্রলীগের নেতা হিসেবে তোমার কিছু বলার থাকে তুমি বলতে পারো। বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত যারা ছাত্র রয়েছে, আমাদের শিক্ষার্থী বন্ধু যারা রয়েছে, তাদেরকে আমি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে, ছাত্রলীগের কর্মী হিসেবে, ছাত্রলীগের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই যে তারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছে, সংগ্রাম করেছে, প্রতিবাদের স্পিরিট দেখিয়েছে, কোটা সংস্কার আন্দোলনে তাদের সাহসিকতা, নিয়মতান্ত্রিকতার প্রতি তাদের শ্রদ্ধা, সেটি আমরা দেখেছি। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাদের এই সাহসী যে অভিযাত্রা, এটি এই স্পিরিটকে বাংলাদেশ ছাত্রলীগ ধারণ করতে চায় এবং আমরা এটি তাদের বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বলতে চাই যে কোটা সংস্কার আন্দোলনে, কোটা সমস্যার সমাধানে বাংলাদেশ ছাত্রলীগ আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করেছে। কোটা সংস্কার সমাধানের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছে, ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনা করেছে, অ্যাটর্নি জেনারেল অফিস, আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কথা বলে 11 জুলাই কিন্তু কোটা সমস্যার একটি সমাধান বাংলাদেশ ছাত্রলীগ করার চেষ্টা করেছে। শিক্ষার্থীদের যে সমস্যা ছিল, বাংলাদেশ ছাত্রলীগ সে জায়গায় দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে। বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের কোনো বিরোধ নেই। ছাত্রলীগের বিরুদ্ধেও যারা মিছিল করেছে, স্লোগান দিয়েছে, তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। যারা সহিংসতা করেছে, যারা এই লাশের রাজনীতি কায়েম করেছে এবং যারা সাধারণ শিক্ষার্থীদের ঘাড়ে বন্দুক রেখে যারা আজকে এই ধরনের অস্থিতিশীল পরিবেশ যারা তৈরি করেছে এবং যারা নিজেরা খুনি হয়ে, যারা খুনের দায় অন্যদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, বাংলাদেশ ছাত্রলীগ তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। এবং একই সঙ্গে যারা বাংলাদেশ ছাত্রলীগের পথ চলায়, একটি ছাত্র সংগঠনের পথ চলে অবশ্যই ভুল ভ্রান্তি থাকে, শিক্ষার্থীদের প্রত্যাশা অনেক বেশি থাকে, শিক্ষার্থীদের অভাব, অভিযোগ, অভিমান সবসময় থাকে। শিক্ষার্থীদের কাছ থেকে কোনো কিছু শিখতে আমাদের শিক্ষার্থীরাই আমাদের সবচেয়ে বড় শিক্ষক বলে আমরা মনে করি এবং আমরা সেই কার্পণ্য কখনো অনুভব করব না। আমাদের পথ চলায় যদি ভুল ভ্রান্তি থাকে, আমাদের অভিযোগ, অভিমান যে বিষয়গুলো যদি থাকে, বাংলাদেশ ছাত্রলীগ সেখান থেকেই শিক্ষা গ্রহণ করে, সেখান থেকে পরিশুদ্ধ হয়ে বাংলাদেশ ছাত্রলীগ কর্মকাণ্ড পরিচালনা করবে। একই সঙ্গে আমরা এটিও মনে করে দিতে চাই যে তাদের আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে এবং যারা আজকে কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে যারা এই ক্ষমতা জগদ্দখলের রাজনীতি করেছে, তাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই যে কোন অগণতান্ত্রিক শক্তি বাংলাদেশে কখনো তাদের স্থির হয়ে বাসা বাঁধতে পারেনি। এই অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র সমাজকে আমরা সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো এবং তারা যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে সেখানে শিক্ষার পরিবেশটি ভালো থাকে, আবাসিক হলগুলোতে নিয়মিত শিক্ষার্থীরা যেন থাকতে পারে এবং শিক্ষার্থীদের যে চাকরি নিয়েও ছেলেমেয়েরা কিন্তু অনিশ্চয়তার মধ্যে রয়েছে। শুধুমাত্র ছাত্রলীগের কর্মী কিংবা সমর্থক কিংবা
ছাত্রলীগের কেউ একজন বন্ধু তার সঙ্গে ছিল, এই কারণে কিন্তু আজকে বিসিএস এর বিভিন্ন পরীক্ষা থেকে তারা সমস্ত ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, প্রশিক্ষণ শেষ, তারা চাকরিতে যোগদান করতে যাবে, তাদেরকে কিন্তু তাদের নিয়োগগুলো কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনাও কিন্তু ঘটেছে রাজনৈতিক কারণে। আজকে পিএসসির পরীক্ষাগুলো থেকে শুধুমাত্র ফ্রিডম অফ এক্সপ্রেশনের কারণে তাদেরকে বাতিল করে দেওয়া হচ্ছে। আমরা চাই যে আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, সেখানে অবশ্যই শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষার্থীদের মর্যাদা সবসময় থাকবে, এবং শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের কোনো বিরোধ নেই। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা বাংলাদেশ শিক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখে তাদের কর্মকাণ্ড আগামীতে পরিচালনা করবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সাদ্দাম। তো ভালো থাকবে, আজকে এই পর্যন্তই। সুধী দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতেই পারছেন, অন্তর্বর্তীকালীন সরকার তিনি দেশ চালাচ্ছে। সেই দেশ চালানোর সাথে সাথে শেখ হাসিনা যতটুকু অন্যায় করেছে, অপরাধ করেছে, সে অপরাধের কি বিচার হচ্ছে না কোনোভাবে হবে বা কখনোই হবে না, এরকম কি মনে হচ্ছে আপনাদের? প্রিয় দর্শক, যারা নির্যাতিত হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, তাদের যারা আত্মীয় রয়েছে বা যাদেরকে মেরে ফেলা হয়েছে, তাদের ভাই বোন বা ছেলে মেয়ে যারা রয়েছে, তাদের মন আসলে কি চাচ্ছে? তাদের মন কিন্তু চাচ্ছে যে শেখ হাসিনার বিচার হোক, দেশে হোক বা আন্তর্জাতিক আদালতে, যে কোনো এক জায়গায় বিচার হোক। এই বিচারটি সবাই চাচ্ছে। প্রিয় দর্শক, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তিনি কি বিচার করবেন নাকি বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন বিচার করবেন? এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে, সমালোচনা চলছে। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি, তাদের বিচার তো দূরের কথা, বিচার করা বাদ দিয়ে তাদেরকে কিভাবে পুনঃপ্রতিষ্ঠা করা যায়, কিভাবে তাদেরকে নির্বাচনে আনা যায়, কিভাবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আবারও নির্বাচনে অংশগ্রহণ করানো যায়, এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলছেন। যখনই ছাত্ররা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে, যখনই ছাত্ররা চাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক এবং একদম পুরোপুরিভাবে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হোক, তখনই বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটা বাধার সৃষ্টি হয়, এমনটাই বলেছে সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ। প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে এবং আজকের বিশেষ এই টক শোটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।